জানেন কি, পর্দার আড়ালে এমন একটা খেলা চলছে যা আমাদের চেনা আর্থিক জগতের ভবিষ্যৎটাকেই হয়তো চিরতরে বদলে দেবে। চীন তার মুদ্রাকে সোনার সাথে আবার জড়তে চাইছে, আর এটা কিন্তু বিশ্বজুড়ে টাকার আদান প্রদানকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। মানে একদম সিধি বাত। ডলারের যে একচেটিয়া রাজত্ব, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য একটা পুরো নতুন এবং সমান্তরাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এটা বিশ্ব অর্থনীতিতে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত। আর এই নতুন আর্থিক খেলার মূল অস্ত্রটা কি জানেন? সোনা। মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত সম্পদ। কিন্তু হঠাৎ করে সোনা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। তো সবার আগে বুঝতে হবে দুনিয়া কেন একটা নতুন ব্যবস্থার দিকে ঝুঁকছে। দেখুন, দশকের পর দশক ধরে মার্কিন ডলারই ছিল বিশ্বের রিজার্ভ কারেন্সি। আর এর ভিত্তি ছিল একটাই জিনিস, বিশ্বাস। সব দেশ তাদের সম্পদ মার্কিন ট্রেজারি বন্ডে রাখত, কারণ ওটাকেই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করা হতো। কিন্তু ২০২২ সালে এসে সেই বিশ্বাসে বিশাল একটা ধাক্কা লাগল। ইউএসএ রাশিয়ার প্রায় $৩০০ বিলিয়ন বৈদেশিক রিজার্ভ আটকে দিল। ভাবুন একবার, $300 বিলিয়ন। এই ঘটনাটা কিন্তু বিশ্বের বাকি দেশগুলোর কাছে একটা বিরাট সতর্কবার্তা ছিল। আর এর পরেই সবাই যেন নড়ে চড়ে বসল। দেশগুলো হঠাৎ করে বুঝতে পারল যে আরে, ডলারের রিজার্ভ রাখা মানে তো সেটা আসলে পুরোপুরি আমার হাতে নেই। একটা বোতাম টিপেই তো সব শেষ করে দেওয়া যায়। এই ভয় থেকে কিন্তু ডলার ভিত্তিক সিস্টেম থেকে বেরিয়ে আসার ভাবনাটা আরও জোরালো হল। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে চীন। আস্থার এই সংকটকে ব্যবহার করে চীন এখন বিশ্বের সবচেয়ে বড় সোনা ক্রেতা। তারা এমনভাবে সোনা কিনছে যা আগে কখনো দেখা যায়নি, আর ধীরে ধীরে মার্কিন ট্রেজারি বন্ড থেকে সরে আসছে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বহু বছর ধরে চীনের সোনার মজুদ প্রায় একই রকম ছিল, কিন্তু ২০১৮ সালে যখন বাণিজ্য যুদ্ধ শুরু হলো, তারপর থেকেই তাদের সোনা কেনার পরিমাণ রকেটের গতিতে বেড়ে গেছে। আর মজার ব্যাপার হলো, ওরা এটা কিন্তু লুকিয়ে কিনছে না, একদম প্রকাশ্যে কিনছে, যাতে পুরো দুনিয়া দেখতে পায়। কিন্তু আসল গল্পটা হয়তো আরও বড়। চীনের সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালি যা বলছে, মানে প্রায় ২৩০০ টন সোনা, বিশেষজ্ঞরা মনে করছেন আসল পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বা জেপি মর্গানের মতো সংস্থার মতে এই পরিমাণটা ৩৫০০ থেকে ৫০০০ টনের কাছাকাছি হতে পারে। তাহলে এই যে এত ঢাকঢোল পিটিয়ে সোনা কেনা, এর পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা খুব পরিষ্কার। অন্য দেশগুলোকে একটা মেসেজ দেওয়া যে মার্কিন ট্রেজারি আর ডলারের বাইরেও একটা ভরসা করার মতো বিকল্প তৈরি হচ্ছে। আর সেই বিকল্পটা হলো সোনা। কিন্তু চীন এখানেই থেমেনি। ওরা শুধু সোনা কিনছে না, ওরা পুরো খেলার নিয়মটাই ভেতর থেকে বদলে দিতে চাইছে। তাদের কৌশলের পরের ধাপটা হলো সোনার জন্য আন্তর্জাতিক ব্যাংকিং নিয়মগুলোকেই এমনভাবে পরিবর্তন করা যাতে এটা আরও শক্তিশালী একটা সম্পদে পরিণত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ব্যাসেল ৩ নিয়মের অধীনে সোনাকে এখন টিয়ার 1 অ্যাসেট হিসেবে ধরা হচ্ছে। সহজ ভাষায় এর মানে হল, আগে ব্যাংকগুলো তাদের কাছে থাকা সোনার মাত্র ৫০% মূল্য দেখাতে পারত, কিন্তু এখন তারা পুরো ১০০% দেখাতে পারবে। মানে সোনা এখন নগদ টাকা বা মার্কিন ট্রেজারির সমান সম্মান পাচ্ছে। কিন্তু একটা সমস্যা এখনও আছে। কাগজে কলমে সোনার দাম বাড়লেও এটাকে এখনও রেপো মার্কেটে সহজে ব্যবহার করা যায় না। রেপো মার্কেট হলো সেই জায়গা যা পুরো আর্থিক সিস্টেমটাকে সচল রাখে, আর এখানেই মার্কিন ট্রেজারি এখনও রাজা। আর ঠিক এখানেই চীনের পরবর্তী টার্গেট, সোনাকে হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট বা HQLA এর স্ট্যাটাস দেওয়া। যদি সোনা এই স্বীকৃতিটা পেয়ে যায়, তাহলে এটা সরাসরি মার্কিন ট্রেজারির সঙ্গে টক্কর দিতে পারবে। তখন দেশগুলো ডলার ব্যবহার না করেই তাদের অর্থনীতিকে চালাতে পারবে। আচ্ছা, এই লক্ষ্যটা পূরণ করার জন্য চীন ঠিক কী ধরনের পরিকাঠামো তৈরি করছে? ওরা পশ্চিমা আর্থিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে একটা সম্পূর্ণ নতুন নেটওয়ার্ক তৈরি করছে, যাতে সোনা একটা ব্যবহারযোগ্য HQLA হয়ে ওঠে। এই নতুন সিস্টেমটার নাম দেওয়া হয়েছে গোল্ড করিডোর। এটাকে অনেকটা পুরনো দিনের ব্লকচেনের মতো ভাবতে পারেন। এখানে কি করা হচ্ছে? ব্রিক্স দেশগুলোতে সোনার ভল্টস তৈরি করা হচ্ছে,
আর সেই ভল্টগুলোকে সাংহাই গোল্ড এক্সচেঞ্জের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সোনার বারের বিশুদ্ধতা, সিরিয়াল নম্বর, মালিকানা সব কিছু ডিজিটালভাবে ট্র্যাক করা হবে। এতে বিশ্বাস আর স্বচ্ছতার কোনো সমস্যাই থাকবে না। আর এই সিস্টেমটা বাস্তবে কিভাবে কাজ করবে সেটা আরও ইন্টারেস্টিং। ধরুন আফ্রিকার কোনো দেশ যাদের কাছে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, তারা তাদের সোনা সাংহাই গোল্ড এক্সচেঞ্জে জমা রাখল। তার বদলে ব্রিক্স ব্যাংক তাদের রাস্তা, বন্দর বা পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য ইউয়ানে লোন দেবে। এর মানে কি? এর মানে হল দেশগুলো আইএমএফ বা বিশ্বব্যাংকের মতো পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর কাছে না গিয়ে তাদের কঠিন শর্ত ছাড়াই নিজেদের উন্নয়ন করতে পারবে। তাহলে এই সব কিছুর শেষটা কোথায়? আমরা আসলে টাকার দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণার মধ্যে একটা বড় সড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি। তবে মজার ব্যাপার হলো, এই খেলাটা কিন্তু একতরফা হচ্ছে না। আমেরিকাও চুপচাপ বসে নেই, তারাও কিন্তু নিজেদের চাল চালছে। শোনা যাচ্ছে তারাও বিদেশের ভল্ট থেকে, বিশেষ করে লন্ডন থেকে নিজেদের সোনা দেশে ফিরিয়ে আনছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে তারাও এমন একটা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে যেখানে কার কাছে ফিজিক্যালি সোনা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো শেষ পর্যন্ত আমরা দুটো আলাদা দুনিয়ার ছবি দেখতে পাচ্ছি। একদিকে আছে চীনের নেতৃত্বে সোনাভিত্তিক একটা বাস্তব জগতের মডেল, আর অন্যদিকে আমেরিকার নেতৃত্বে হয়তো একটা প্রযুক্তিভিত্তিক দুনিয়া তৈরি হবে যা স্টেবল কয়েন বা বিটকয়েনের মতো ডিজিটাল অ্যাসেটের ওপর নির্ভর করবে। একটা সিস্টেম বিশ্বাস রাখছে সময়ের ওপর, অন্যটা গণিত আর শক্তির ওপর। এই কথাটা কিন্তু পুরো পরিস্থিতিটাকে দারুণভাবে তুলে ধরে। আধুনিক ইতিহাসে হয়তো এই প্রথমবার আমরা এমন একটা দুনিয়ার দিকে যাচ্ছি যেখানে বিভিন্ন দেশের সরকারকে প্রতিযোগিতা করতে হবে যে টাকার সেরা ধারণাটা কার কাছে আছে তা নিয়ে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আধুনিক ইতিহাসে এই প্রথমবার যদি গোটা বিশ্বকে বেছে নিতে হয় যে টাকা আসলে কি, হাতে ধরা যায় এমন একটা ধাতু নাকি একটা ডিজিটাল কোড, তাহলে কি হবে? এই বিশ্বব্যাপী দাবা খেলার শেষ চালটাই কিন্তু আমাদের সবার আর্থিক ভবিষ্যৎটা ঠিক করে দেবে।